হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা পরিবেশ বিজ্ঞান থেকে আমাদের প্রথম যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে তাপ, সেটা আমরা পড়ছিলাম। অলরেডি আমাদের প্রায় 4টে ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের লাস্ট ক্লাসে আমরা এই যে আমাদের পেজ নাম্বার 13 এখানে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা সেটা আমরা পড়বো। এবং লাস্ট ক্লাসে আমরা লিন তাপ পড়েছিলাম, তাই না? লিন তাপের জিনিসগুলো তো আমরা বুঝে নিয়েছি। লিন তাপ কাকে বলে, বর্ণের লিন তাপ কত, বরবরণের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, বা বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, কেমন সংজ্ঞাগুলো সবগুলো কিন্তু আমরা ওখান থেকে দেখে নিয়েছিলাম। গলন কোনটা, কঠিনীভবন কোনটা, বাষ্পীভবন, ঘনীভবন, সবগুলো কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করে নিয়েছি। এবার এখান থেকে ওই লিন তাপ থেকে আদৌ একটা কিন্তু প্রশ্ন থাকে, যেমন প্রশ্ন আসবে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল ও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফের মধ্যে কোনটি বেশি ঠান্ডা, এটা আমাদের প্রশ্ন আসতে পারে। ওকে, এবার উষ্ণতা তো একই, উষ্ণতা জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, বরফের উষ্ণতাও এখানে আমার যেটা দেওয়া হয়েছে সেটাও 0 ডিগ্রি সেলসিয়াস। এবার প্রশ্ন আমার, দুটোর কি একই হবে ঠান্ডা না কম বেশি হবে? পজ করে নিজের আগে উত্তর দেওয়ার চেষ্টা করো, নিয়ে আমার সঙ্গে উত্তরটা মেলাও। হয়েছে, অ্যান্সার দাও। এবার দেখো, আমরা দেখেছিলাম যে এই যে বরফটা ছিল, এই বরফটা, ধরো আমার বরফটা রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস, একে আমরা তাপ দেব। তাপ নিয়ে এটা কঠিন থেকে কি হয়েছিল, তরলে পরিণত হয়েছিল, এবং সেই পদ্ধতিটাকে আমরা কি বলছিলাম, গলন বলছিলাম। গলন নিয়ে এখানে কি হয়ে গেল, ধরো আমার এটা পাত্রতেই ছিল, পাত্রের মধ্যেই এটা ছিল। ওকে, নিয়ে সেটা কি হয়ে গেল, আমার এটা কিন্তু জলে পরিণত হলো। এটা হচ্ছে জল, কেমন, এবং সেটা হচ্ছে কি, তরল পদার্থ, তরল। এবং এক এক গ্রাম বরফকে যদি আমরা 1 গ্রাম জলেই পরিণত করি, তখন আমাদের কত তাপ দিতে হয়েছিল, 80 ক্যালোরি করে তাপ দিতে হয়েছে। 80 ক্যালোরি তাপ আমরা গ্রহণ করছিল, তবেই ওই বরফটা তরল মানে জলে পরিণত হচ্ছিল। ওকে, কারণ 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম, এটা হচ্ছে বরফ গলনের তাপ। মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতারই বরফে, 1 গ্রাম বরফে পরিণত হতে গেলে 80 ক্যালোরি তাপ লাগে। এবার খেয়াল কর এই প্রশ্নটা, এখানে 0 ডিগ্রি উষ্ণতায় জল দিয়েছি আর 0 ডিগ্রি বরফ দিয়েছি। 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি, কিন্তু এখানে যা তাপ আছে তাকে আমি 80 ক্যালোরি তাপ দেব, তবেই তো সেটা জলে পরিণত হবে, তাই তো? 0 ডিগ্রি বরফ মানছি, এটাও 0 ডিগ্রি, দুটোর উষ্ণতা সেটাও মানছি, কিন্তু দুটোর তাপ কি একই? দুটোর তাপ কিন্তু একই নয়। আমরা লিন তাপে পড়েছিলাম, লিন তাপ হলো এমন এক তাপ যা গ্রহণ করলে বা বর্জন করে বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, শুধু অবস্থার পরিবর্তন হয়, তাই না? একক ভরে কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধু অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ গৃহীত হয় বা বর্জিত হয় সেটাকে তো লিন তাপ বলা হয়। তাহলে এখানে অবস্থা পরিবর্তন মানে কঠিন থেকে তরল হচ্ছে, কিন্তু উষ্ণতা পাল্টাবে না। এখানে যে তাপটা লাগছে সেটা হচ্ছে গলনের লিন তাপ, সেটা 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে বরফে যা তাপ আছে, 1 গ্রাম 0 ডিগ্রির জলে 80 ক্যালোরি করে তাপ বেশি রয়েছে। তাহলে বরফের থেকে জলে 0 ডিগ্রির বরফে যা তাপ আছে, 0 ডিগ্রির জলে 80 ক্যালোরি তাপ বেশি আছে। ঘুরিয়ে বললে 0 ডিগ্রির জলে যা তাপ আছে, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে 80 ক্যালোরি তাপ কম আছে। তাহলে বরফের তাপ কি আছে, কম, এখানে 80 ক্যালোরি করে তাপ কি আছে, বেশি আছে। তাহলে এটা তো তাপ কম, তাহলে 0 ডিগ্রির জল আর 0 ডিগ্রির বরফের মধ্যে কোনটা বেশি ঠান্ডা হবে? 0 ডিগ্রির বরফটা বেশি ঠান্ডা হবে, এটা বেশি ঠান্ডা হবে। ওকে, তোমরা যখন উত্তর লিখবে তখন লিখবে, আমরা জানি বরফ গলনের লিন তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। তাই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হতে গেলে 80 ক্যালোরি তাপ দিতে হয়। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলের চেয়ে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম, এই 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফের চেয়ে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলে 80 ক্যালোরি তাপ বেশি থাকে। বা ঘুরিয়ে বললে 0 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম জলের মধ্যে 0 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম বরফের থেকে 80 ক্যালোরি তাপ কম থাকে, তাই বরফ বেশি ঠান্ডা জলের চেয়ে। ওকে, 0 ডিগ্রি জলের চেয়ে। একই রকম প্রশ্ন আমাদের আরেকটা আছে, এটা কিন্তু 1 নম্বর প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল, ফুটন্ত জল, ও 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পের মধ্যে কোনটিতে হাত বেশি পড়বে? কখনো হাত দিয়ে কিন্তু এগুলো পরীক্ষা করবো না আমরা, তাই না? হাত কিন্তু পড়ে যাবে, কোনটিতে হাত বেশি পড়বে, এটা একটা প্রশ্ন হিসেবে নাও। ওকে, পড়বে।
পুড়বে। তাহলে আমরা দেখছিলাম যে যখন বাষ্পীভবনের লিনতাপ দেখছিলাম, তখন দেখছিলাম 100 ডিগ্রির জল 100 ডিগ্রি বাষ্পতেই পরিণত হবে, তখন আমাদের 537 ক্যালোরি তাপ দিতে হয়। 537 ক্যালোরি তাপ দিতে হয়। যেহেতু 537 ক্যালোরি পার গ্রাম, এটা হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ। তো যখন আমার এখান থেকে এরকম হবে, জল থেকে বাষ্পতে হবে, তখন 537 ক্যালোরি তাপ দিতে হবে। দুটোরই উষ্ণতা একই, অথচ বাষ্পর মধ্যে 1 গ্রাম বাষ্পতে 537 ক্যালোরি করে তাপ বেশি আছে। তাহলে বাষ্পের মধ্যে হাত দিলে বেশি পড়বে। ওকে, এখানে আমরা লিখবো যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ফুটন্ত জল এবং 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পের মধ্যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পতে হাত দিলে হাত বেশি পড়বে। তার কারণ 100 ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত জলের চেয়ে 1 গ্রাম লিখবে, এটা যে 1 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ফুটন্ত জলের চেয়ে 1 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পের মধ্যে 537 ক্যালোরি তাপ বেশি থাকে, তাই 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পের মধ্যে হাত বেশি পড়বে। এই দুটো প্রশ্ন কিন্তু আমাদের মানে করতে হবে, এই দুটো প্রশ্ন কিন্তু খুব আমাদের ইম্পর্টেন্ট। ওকে, এবার এই যে আমাদের জীবের শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেটা আছে সেটা আমরা পড়বো। জীবের শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানে আমরা আমাদের এই যে আমি পড়াচ্ছি, কথা বলছি, হাঁটাচলা করছি, লিখছি, যে কাজগুলো করছি সেই কাজগুলো করতে শক্তি লাগে না? লাগে না, অবশ্যই শক্তি লাগে। তোমরা পড়াশোনা করছো, স্কুলে যাচ্ছ, খেলতে যাচ্ছ, খেলা করছো, কথা বলছো, যাই করছো, সবগুলোতে লেখালেখি করছো, সবগুলোতে কিন্তু শক্তি লাগে। আমরা শক্তি কোথা থেকে পাই? খাবার থেকে পাই। খাবার আমরা খাই, সে খাবারটা আমাদের শরীরে যায়, পেটে গিয়ে সেখানে হজম হয়, মানে বিপাক হয়। বিপাক বলা হয়, সহজ মানে আরব বিজ্ঞানের ভাষায় কি বলে? বিপাক বলে। সেই বিপাক হওয়ার ফলে সে খাবারটা ভেঙে গিয়ে সেখান থেকে আমরা কি পাই? সেখান থেকে আমাদের কি বেরিয়ে আসে? খাবার থেকে শক্তি বেরিয়ে আসে। নিয়ে শক্তি দিয়ে আমরা কাজ করি। আমাদের মূলত আমাদের যে শক্তিটা কাজে আমাদের বেশি কাজে লাগে সেটা হচ্ছে তাপ শক্তি। তাপ শক্তি দিয়েই কিন্তু আমরা আমাদের সমস্ত রকম কাজ, সমস্ত রকম মেন আমাদের শারীরবৃত্তীয় কাজ মানে কি? শারীরবৃত্তীয় কাজ, শারীরবৃত্তীয় কাজ দেওয়া হয়েছে আমাদের ভূমিকা। তাহলে শারীরবৃত্তীয় কাজই আমরা বলবো। শারীরবৃত্তীয় কাজ মানে আমাদের অটোমেটিক যেগুলো চলছে, যেমন আমাদের শরীরের শিরা ধমনীতে সবসময় রক্ত বইছে, তাহলে রক্ত বাহ্যের মধ্যে রক্ত প্রবাহ বা প্রবাহিত হওয়া মানে বয়ে যাওয়া, প্রবাহিত হওয়া বা বয়ে যাওয়া, এটা অটোমেটিক চলছে। ওকে, তারপরে শ্বসন মানে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি, সেই অক্সিজেনটা আমাদের শরীরে যাচ্ছে এবং আমরা যে খাবারটা খেয়েছি সেই খাবারটা ভেঙে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু আমরা শক্তি পাচ্ছি। ওকে, এছাড়া খাবার হজম হচ্ছে পরিপাক, কেমন? পরিপাক, মূত্রত্যাগ যেমন রেচন, এই সবগুলো আমাদের কিন্তু ঘটছে অটোমেটিক। এটা প্রত্যেকটা মানুষের অটোমেটিক হচ্ছে। পরিপাক হচ্ছে, শ্বসন হচ্ছে, সবসময় রক্ত প্রবাহিত হচ্ছে, রেচন নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা মূত্র ত্যাগ করি। এই জিনিসগুলো কিন্তু সবসময় চলছে। এই জিনিসগুলোর জন্য কিন্তু শক্তি লাগে, সেই শক্তিগুলো আমরা কোথা থেকে পাই? খাবার থেকে পাই। খাবার হলো, খাবারটা খেলাম, সেখান থেকে শক্তি পাই, সেই শক্তি দিয়ে আমরা কিন্তু সব কাজগুলো করি। ওকে, আমাদের শরীরের যে তাপ, সেই তাপ দিয়ে আমাদের শারীরবৃত্তীয় কাজগুলো ঘটে। আর পরিবেশের যে তাপগুলো, পরিবেশের তাপগুলোর সাহায্যে মানে তাপ যেটা, তার সাহায্যে আমরা কেন, যে কোনো জীব, কুকুর, পেঙ্গুইন, হাতি, তারা কিন্তু নানাভাবে ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। এখানে ছবি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। গ্রিগিটি স্নেক, যেগুলো স্নেক বলো বা ইন্দুর জাতীয় জিনিসগুলো, বিশেষ করে স্নেকটাই বলবো, স্নেক এবং ব্যাঙের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা শীতকালে কিন্তু গর্তের মধ্যে চলে যায়। এই গর্তে থাকাকালীন ব্যাঙগুলো, যেমন ব্যাঙ, তারা শীত ঘুম দেয়, এই সময় কিন্তু খাবার টাবার খায় না এবং বিপাকের হারটা খুব কম থাকে। ওকে, তাহলে এই মানে ঠান্ডার সময় তারা বাইরে বেরোচ্ছে না, তাহলে পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার চেষ্টা করছে। এখানে বলছে শীত প্রধান দেশে যদি তোমরা কুকুর দেখেছো ছবিতে এখানে দেওয়া হয়েছে, 14 পাতা এখানে ছবি দেওয়া হয়েছে। শীতের দেশে কুকুরগুলোতে বিশাল বড় বড় লোম থাকে, কেন? প্রচন্ড ঠান্ডা, লোম থাকলে তাদের শরীরটা গরম থাকবে, শরীর থেকে তাপটা বাইরে বেরিয়ে যেতে পারবে না। কিন্তু আমাদের দেশের কুকুরগুলো দেখো, একবার ছোট ছোট লোম, কারণ কি? আমাদের দেশ তো গরম দেশ, তাহলে বড় বড় লোম যদি থাকে তাহলে বেঁচে থাকতে পারবে না। ওকে, তাহলে শীতের দেশে বড় লোমওয়ালা কুকুরগুলো যদি আমরা এখানে রাখি তাদের কিন্তু কষ্ট হবে, বা আমাদের দেশে ছোট ছোট লোমওয়ালা কুকুরগুলোকে যদি আমরা মেরু অঞ্চলে রাখি তাহলে তাদের কিন্তু কষ্ট হবে, তার কারণ তারা ওই ঠান্ডাতে বেঁচে থাকতে পারবে না। তাহলে প্রত্যেকটা জায়গাতে থাকার জন্য, ওইখানে মেরু অঞ্চলে ঠান্ডা, তার জন্য ওইখানকার কুকুরগুলো ওইরকম বড় বড় লোম, এখানে গরম, তার জন্য এখানকার কুকুরগুলো ছোট ছোট লোম। তাহলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা খাপ খাইয়ে নেয়, কেমন? মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এই জিনিসটা কি বলে জানো তো? একটু উঁচু ক্লাসে গিয়ে শিখবে, সেটা হচ্ছে অভিযোজন বলে। অভিযোজন মানে পরিবর্তনশীল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, সেটাকে কি বলে?
অভিযোজন বলে। প্রত্যেকটা প্রাণী কিন্তু বিভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। দেখবে আমাদের দেশে শীতকালে, আমাদের দেশে যখন শীতকাল, আমাদের তো অত মাইনাসে টেম্পারেচার যায় না, কিন্তু অন্যান্য দেশ আছে শীতের দেশ, এখানে মাইনাসে টেম্পারেচার চলে যায়, মাইনাসে চলে যায়। ওকে, মানে সবকিছু জমে যায়, বরফ পড়ে থাকে সবসময়। তো ওই সমস্ত জায়গা থেকে কিছু কিছু পরিযায়ী পাখি আছে যেগুলো হাজার হাজার কিলোমিটার জুড়ে উড়ে আমাদের দেশে আসে। ওদের দেশে যখন শীত কমে যায় তখন আবার তারা হাজার হাজার মাইল মানে উড়ে গিয়ে আবার তারা নিজের দেশে ফিরে যায়। ওকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিই। দেখবে আমাদের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, বইয়ে একটা প্রশ্ন দিয়েছে যে গ্রীষ্মকালে, এখন তো শীতকাল, আমাদের এখন ঠান্ডা, এখন আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু গ্রীষ্মকালে আমরা যেমন ঘেমে যাই, কুকুরকে কখনো দেখেছো কুকুর ঘামে, গা দিয়ে ঘাম ঝরে কুকুরের দেখেছো? কখনোই কিন্তু হয় না। কুকুরের, আমাদের শরীরে যে ঘামের গ্রন্থিগুলো সেগুলো আমাদের গায়ে থাকে, আমাদের স্কিনে থাকে, আমাদের চামড়াতে থাকে। ওকে, বুকে পিঠে জায়গাগুলো কেমন, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের ঘামটা বেশি হয়। এবার কুকুরের কুকুরের ঘর্মগ্রন্থি মানে যেখান থেকে ঘাম বেরোয় সেটা কোথায় থাকে বলতো? এই জিভের মধ্যে থাকে। তাই জন্য একটা প্রশ্ন আছে যে প্রশ্ন হচ্ছে যে গরমকালে বা গরমকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? তোমরা লিখবে যে কুকুরের ঘর্মগ্রন্থি বা শ্বেত গ্রন্থি তাদের জিভের মধ্যে অবস্থিত। তাই জন্য কুকুর গরমকালে যখন প্রচন্ড পরিবেশে তাপমাত্রা বেশি তখন জিভ দিয়ে জল বের করে, জিভ দিয়ে লালা বের হয়। এবার ওই লালাগুলো বাষ্পীভবন হওয়ার জন্য, সেটা জল বাষ্পীভবন হওয়ার জন্য 1 গ্রাম জল থেকে জলকে বাষ্পে পরিণত হওয়ার জন্য 537 ক্যালোরি তাপ লাগে। দেখেছিলাম আমরা 537 ক্যালোরি হচ্ছে পার গ্রাম, সেটা হচ্ছে জলের বাষ্পীভবনের তাপ। তাহলে কুকুর জিভ দিয়ে লালা বার করে, সেই লালাটা বাষ্পীভবন হওয়ার জন্য যে লিন তাপ লাগে সেটা কুকুরের জিভ থেকে বা কুকুরের শরীর থেকে গৃহীত হয়। ফলে কুকুরের শরীরটা, জিভটা ঠান্ডা হয়ে যায়। এরকম ভাবে কুকুর কি করে নিজের শরীরটাকে ঠান্ডা রাখে। আমাদের যেমন ঘাম ঝরে গেলে আমরা ঠান্ডা ফিল করি, সেরকম কুকুরের তো আর ঘাম বেরোয় না, ওরা ওই জিভ দিয়ে লালা বের করে। ওই লালা যখন বাষ্পীভূত হয়, বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ তাদের শরীর থেকে বা জিভ থেকে গৃহীত হয়, নিয়ে ঠান্ডা হয়, জিভটা বা শরীরটা ঠান্ডা হয়। ওকে, প্রশ্ন আছে যে হাতি কিভাবে বেঁচে থাকে? হাতির ক্ষেত্রে কি হয়? ওকে, গ্রীষ্ম প্রধান দেশে হাতি হাতি কিভাবে বেঁচে থাকে? হাতির চামড়া কিন্তু খুব মোটা, হাতির চামড়াটা হচ্ছে মোটা, চামড়াটা কেমন মোটা, আর কানগুলো বড় বড়, কিন্তু পাতলা। হাতি যখন প্রচন্ড যখন গরম তখন কি করে হাতি করে কানটাকে দোলায়, কানটাকে দোলালে কি হবে? কানটা বড় বড়, কানের ভেতরে সব রক্ত জালক আছে। আমাদের শরীরে যেমন সব জায়গায় রক্ত জালক রয়েছে, কানের মধ্যেও হাতির রক্ত জালক আছে। তাহলে এমনি করে হাওয়া করছে, তাহলে রক্ত জালকের মধ্যে কানের মধ্যে যে রক্তগুলো বইছে সেই রক্তগুলো ঠান্ডা হয়, ওই রক্তটা শরীরের ভেতরে চলে গেল। আবার গরম রক্তটা কানে আসলো অন্য জায়গার গরম রক্ত, সেটাও এমনি করে নাড়িয়ে ও ঠান্ডা করলো, আবার ওই রক্ত শরীরে গেল। এমনি করে সব রক্তটা অমনি করে ধীরে 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 হাতি কি করে? ঠান্ডা করে। এই কারণে আমাদের একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যে হাতি গ্রীষ্ম প্রধান দেশে প্রাণী হলেও কিভাবে তারা পরিবেশের সঙ্গে মানিয়ে চলে। তো লিখবে হাতির চামড়া মোটা হয় এবং বাইরের তাপ সহজে কিন্তু মানে ভেতর প্রবেশ করতে পারে না, বা হাতির শরীরের তাপটা বাইরে বেরিয়ে আসতে পারে না। এছাড়া তাদের কানগুলো খুব বড় হয়, কানের চামড়া পাতলা হয় এবং কানের মানে রক্তজালক দিয়ে ওদের রক্ত বয়। হাতি বারবার কানটাকে নাড়িয়ে রক্তজালকের মধ্যে বয়ে যাওয়া রক্তকে ঠান্ডা করে নিয়ে বারবার এরকম ভাবে রক্তকে ঠান্ডা করে পুরো শরীরটাকে কিন্তু হাতি ঠান্ডা করে। তাহলে এটা কিন্তু তোমাদের উত্তর লিখতে হবে। ওকে, নেক্সট আমাদের প্রশ্ন আছে পেঙ্গুইন। এটা আমাদের 2 নম্বর, এটা 1 নম্বর প্রশ্ন, এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর আমাদের প্রশ্ন আছে পেঙ্গুইন কিভাবে, যারা প্রশ্ন উত্তর চাইছো নোটস একদম রেডি থাকবে, একদম কোশ্চেন অ্যান্সার রেডি থাকবে, লেখা থাকবে, বড় ছোট প্রশ্ন, সমস্ত প্রশ্ন 2 নম্বরের 3 নম্বরে 1 নম্বর সমস্ত প্রশ্ন রেডি থাকবে। পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই 3টে বিষয়ে যারা নোটস চাইছো, সাজেশন চাইছো, তারা আমাদের পেড গ্রুপে যুক্ত হতে পারো। ওকে, পেড গ্রুপে একদম মাসে মাসে ফি রেখেছি 100 টাকা করে, একদম কম ফি রেখেছি, মাত্র 100 টাকাতে তোমরা ইতিহাস ভূগোল ম্যাম দেয় আর পরিবেশ বিজ্ঞান আমি নোটস গুলো দিই। তাহলে 3টে বিষয়ের নোটস, প্রত্যেকটা টার্মের পরীক্ষার সাজেশন আনসার সবগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা সেটা থেকে প্রিপারেশন নিতে পারবে। পেঙ্গুইন কিভাবে শীতকালে বা শীত প্রধান দেশে বেঁচে থাকে? ওকে, শীত প্রধান দেশে বেঁচে থাকে বা টিকে থাকে, বেঁচে থাকে। আমি সহজ করে প্রশ্ন দিলাম, তোমাদের প্রশ্ন দেবে যে পেঙ্গুইন শীত প্রধান দেশে প্রাণী হলেও কিভাবে পরিবেশের সাথে মানিয়ে চলে।
লিখবে যে পেঙ্গুইনের দেখবে পালকগুলো মোটা থাকে, চামড়া পালকগুলো কি করে ও ফুলিয়ে রাখে, যে কোনো পাখি দেখবে শীতকালে ফুলিয়ে থাকে, এরকম ভাবে ফোলানো থাকে। ফোলানো থাকলে কি হবে, পালকের গায়ে গায়ে মানে গ্যাপে গ্যাপে ভেতরে ভেতরে বাতাস ঢুকে থাকবে। যেমন আমি এটা পড়েছি, এই যে একটা ভেতরে বাতাস ঢুকে আছে, বাতাসটা কিন্তু তাপের কুপরিবাহী। তাপের কুপরিবাহী মানে শরীরের ভেতরের তাপটা বাইরে বেরোতে দেবে না, বা বাইরে ঠান্ডাটা ভেতরে আসতে দেবে না, তাহলে গরম থাকবে শরীরটা। আমাদের শরীরের টেম্পারেচার রয়েছে একটা, সেরকম পেঙ্গুইনের পালকগুলো ফুলিয়ে রাখে, পালকের ভেতরে ভেতরে বাতাসের স্তর আটকে থাকে, বাতাস তাপের কুপরিবাহী, তাই জন্য পেঙ্গুইনের শরীর থেকে তাপ বাইরেও যেতে পারে না, বা বাইরের ঠান্ডা হাওয়াটা পেঙ্গুইনের শরীরের ভেতরে ঢুকতে পারে না। এই কারণেই পেঙ্গুইন শীত প্রধান দেশে বেঁচে থাকে, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে পেঙ্গুইন গেলে দেখবে এরভাবে হেঁটে হেঁটে এরকম ভাবে আসবে, আর একটা পেঙ্গুইনকে জড়াজড়ি করে ধরে থাকবে। ওকে, তো পেঙ্গুইন কিন্তু একা একা থাকে না, দল বেঁধে অনেকগুলো পেঙ্গুইন একসঙ্গে থাকে। শীতকালীন দেশে বরফ রয়েছে, সেই সমস্ত শীতকালীন দেশে পেঙ্গুইন দেখতে পাওয়া যায়। তো একসঙ্গে অনেকগুলো পেঙ্গুইন জড়াজড়ি করে ধরে থাকে, নিয়ে জড়াজড়ি করে ঘষাঘষি করে থাকে, নিয়ে তাদের শরীরটা কিন্তু গরম রাখে। ওকে, তাহলে পেঙ্গুইনের প্রশ্নটাও কিন্তু আমাদের পড়তে হবে। ওকে, গিরগিটি সাপের মতো প্রাণী যেগুলো দেখলাম, যেগুলো আমাদের কি হচ্ছিল, সেগুলো কিন্তু শীত শীত ঘুম দিচ্ছিল, শীতকালে পুরো গর্তের মধ্যে চলে যাচ্ছিল। এখানে আমাদের 14 পাতায় প্রশ্ন আছে। 14 পাতায় যে জায়গাটা আছে, দেহের তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে গেলে কি কি হয়। 1 নম্বর, দেহের উষ্ণতা বেড়ে গেলে, উষ্ণতা বেড়ে গেলে কি কি হয়। এক, কি হবে, ড্যাশ বাড়িয়ে দেয়। কি বেড়ে যায়, আমাদের যখন শরীরের উষ্ণতা বাড়ে তখন আমাদের হাঁসফাঁস করে আমরা হাঁপিয়ে যায়, শ্বাসক্রিয়ার হারটা বেড়ে যায়। তাহলে এখানে কি হবে, 1 নম্বরে কি হবে, শ্বাসক্রিয়া বসাবে, শ্বাসক্রিয়া বাড়িয়ে দেয়। 2 নম্বরে আমাদের এখানে অপশন দিয়েছে মানে নিচের দিকে, ড্যাশের হার বেড়ে যায়। কিসের হার আমাদের বেড়ে যায়, ঘাম বেরোনো। গ্রীষ্মকালে উষ্ণতা বেড়ে যায় মানে গ্রীষ্মকালের কথা বলছে, কেমন, ঘাম বেরোনোর হার বেড়ে যায়। 3 নম্বরে কি বসবে, ড্যাশ বেড়ে যায়। কি বেড়ে যাবে, এই যে আমাদের দেওয়া হচ্ছে রক্তনালীর ড্যাশ বেড়ে যায়, রক্তনালীর বসবে, কেমন, রক্তনালীর ড্যাশ বেড়ে যায়। ড্যাশ পরিমাণ কমে যায়। গ্রীষ্মকালে কিন্তু মানুষ কম খেতে পারে, শীতকালে মানুষ বেশি খায়, কেমন, তাহলে এখানে খাদ্য গ্রহণের পরিমাণ দেওয়া হয়েছে, মানে খাদ্য গ্রহণের, তাহলে খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়। 5 নম্বরে, ড্যাশ অনীহা ও কুড়েমি দেখা যায়। এখানে লিখবে কাজে অনীহা এবং কুড়েমি দেখা যায়। গ্রীষ্মকালে মানুষ হাঁপিয়ে থাকে, প্রচুর ঘাম বেরিয়ে যায়, শরীর প্রচন্ড টায়ার্ড থাকে, কাজ করতে চায় না, কাজ করতেও পারে না, মানুষ হাঁপিয়ে থাকে, হাঁপিয়ে যায়, ঘাম বেরোয়, শরীর থেকে এনার্জি চলে যায়, তার জন্য অনীহা, মানে কাজ করতে ইচ্ছা করছে না, কুড়েমি, অলস ভাব দেখা যায়। ওকে, আর উষ্ণতা যদি কমে যায়, এখানে উষ্ণতা বেড়ে গেছিল মানে এটা কি, এটা গরমকাল, গ্রীষ্মকাল, এটা গরমকালের কথা বলছে, এটা গরমকাল। আর উষ্ণতা কমে গেলে কি হবে, উল্টো জিনিসগুলো হবে। উষ্ণতা কমে গেলে কি হবে, কাঁপুনি, তাহলে কাঁপুনি দেখা যায়, শরীরে কাঁপুনি দেখা যায়, শরীরে কাঁপুনি দেখা যায়। ওকে, তাহলে প্রথমে আমাদের এই জিনিসটা কিন্তু লিখতে হবে। প্রথমে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে শরীরে কিন্তু বা দেহে কাঁপুনি দেখা যায়। খাদ্য গ্রহণের পরিমাণ কি হয়, খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়। 2 নম্বরে আমাদের দেওয়া হচ্ছে খাদ্য গ্রহণ, তাহলে এখন লিখতে হবে খাদ্য গ্রহণের, গ্রীষ্মকালে আমরা কমে যাচ্ছে, খাদ্য গ্রহণ কমে যাচ্ছে, কিন্তু এখানে শীতকালে খাদ্য গ্রহণের পরিমাণ বেড়ে যায়, শীতকালে বেশি খেতে পারে মানুষ, পরিমাণ বেড়ে যায়, খাদ্য গ্রহণের পরিমাণ বেড়ে যায়। আর কি, এটা শীতকাল কথা বলছে, এটা কি, এটা শীতকাল, এটা শীতকালের কথা বলছে। ওকে, 3 নম্বরে কি হবে, ঘাম বেরোনো, শীতকালে তো ঘাম বেরোয় না, তাই না, তাহলে ঘাম বেরোনোর হার কমে, বেরোনোর হার কমে, গ্রীষ্মকালে বাড়ে, শীতকালে কমে। লাস্টে দিয়েছে লোম, শীতকালে লোমগুলো খাড়া হয়ে ওঠে, ঠান্ডাতে লোম খাড়া হয়ে ওঠে। নিচের দিকে দিয়েছে, এখানে কিছু কিছু গাছ রয়েছে, যেমন দেখো বাবলা, দেখবে তোমরা তোমাদের আশেপাশে থাকবে, বাবলা, আমরুল রয়েছে, শুষ্নি এক ধরনের শাক, শুষ্নি ও রাধাচূড়া, এই সমস্ত কিছু গাছ রয়েছে যাদের দিনের বেলায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় পাতাগুলো খুলে যায়, নির্দিষ্ট তাপমাত্রায় এদের পাতাগুলো খুলে যাবে দিনের বেলাতে। বাবলা পাতা আপনি বুঝে থাকে রাত্রের দিকে, কিন্তু দিনের বেলা যখন সূর্য উঠলো তারপর ধীরে ধীরে আস্তে আস্তে সূর্যের তাপ বাড়তে যখন বাড়বে, আরো বেশি বাড়বে, তখন দেখবে এই সমস্ত বাবলা, আমরুল, শুষ্নি, রাধাচূড়া, এদের তাপমাত্রা কিন্তু মানে পরিবেশের তাপমাত্রা বাড়লে এদের পাতাগুলো খুলে যায়। তাহলে গাছেরও কিন্তু
অন্যান্য প্রাণীর ওপর মানে আমরা দেখলাম কুকুর, হাতি, পেঙ্গুইন, মানুষ সব যেমন তাপের কম বেশি হলে শরীরে নানা রকম পরিবর্তন ঘটে, গাছেরও কিন্তু দেখলাম আমরা কিছু কিছু গাছ এখানে দেখতে পাচ্ছি যেগুলো আমাদের কি হয় দিনের বেলায় একটা বেশি তাপমাত্রা হলে কিন্তু এখানে কি হচ্ছে আমাদের মানে এদের পাতাগুলো কিন্তু খুলে যাচ্ছে। ওকে, তারপর আমরা কিছু কিছু গাছ দেখবো, কেমন ফুলকপি, বাঁধাকপি, কেমন ফুলকপি, ফুলকপি, বাঁধা কপি, এগুলো কখন দেখা যায়? এগুলো কিন্তু আমাদের শীতকালে দেখা যায়। কেমন মূলো, পালং, মূলো, এগুলো সব শীতকালে বেশি ভালো হয়। মূলো, পালং শীতকালে ভালো হয়, শীতকালে বা কম তাপমাত্রায় শীতকালে ভালো হয় বা বংশ বিস্তার করে বা বৃদ্ধি বেশি হয়। তাহলে কিছু কিছু আছে গাছ যেগুলো শীতকালে বেশি ভালো হয়। ওকে, শীতকালে ফোটে কিছু ফুলের নাম বলো। পরীক্ষায় প্রশ্ন আসে শীতকালে ফোটে এমন দুটি ফুলের নাম বলো। চন্দ্রমল্লিকা লিখতে পারো। এই চন্দ্র মল্লিকা ফুল কখন ফোটে? এটা কিন্তু শীতকালে ফোটে। ওকে, আর অনেক লেখা যায়, গাঁদা হবে, সূর্যমুখী হবে, কেমন সূর্যমুখী, গাঁদা হবে, ডালিয়া হবে, কেমন এই সমস্ত ফুলগুলো কিন্তু কি হয়? এই সমস্ত ফুলগুলো কিন্তু, এটা ডালিয়া, হ্যাঁ, এই সমস্ত ফুলগুলো কিন্তু শীতকালে ফোটে। ওকে, তাহলে এরকম ভাবে আমাদের কিছু কিছু কিন্তু প্রশ্ন আসে, এরকম ভাবে আমাদের কয়েকটা প্রশ্ন আসে, সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। ওকে, তাহলে আমাদের পুরো দেখো এই যে চ্যাপ্টারের মধ্যে যা যা ছিল সবগুলো কিন্তু 14 নম্বর পাতা পর্যন্ত মানে আমাদের তাপ চ্যাপ্টারটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। ওকে, ফার্স্ট টার্মে আমাদের তাপ চ্যাপ্টারটা আছে, এরপরে 3 নম্বর চ্যাপ্টার মানে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, আর 5 নম্বর হচ্ছে জীবন বিজ্ঞানের চ্যাপ্টার মানুষের খাদ্য। এই কয়েকটা চ্যাপ্টার আছে। ওকে, তো 3টে চ্যাপ্টার, 3টে থেকেই 10 করে 3 10 30 নম্বরের প্রশ্নপত্র ফার্স্ট টার্মে হবে। ওকে, যাই হোক আজকে আমরা তাপ চ্যাপ্টার পুরো কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যারা পেড গ্রুপে যুক্ত হতে চাইছো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে আমাদের পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। চ্যানেলের ফ্রন্ট একদম হোম পেজেও দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, বা আমাদের তোমরা দেখবে চ্যানেলে গেলেই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, বা আমরা স্ক্রিনে অনেকবার অনেকগুলো ক্লাসে আমরা কিন্তু পেড গ্রুপের ডিটেলস দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, তাহলে নোটসগুলো রেডি থাকবে, নোটসগুলো রেডি থাকবে 3টে বিষয়, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল। আর পরিবেশ বিজ্ঞানে অনেক ক্লাস আমি দিচ্ছি, সেখান থেকে বুঝে নিতেও পারবে, সাজেশনগুলো পাবে, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে। ওকে, চাইলে ইচ্ছুক থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। ওকে, তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।